So now we move to chromosomal theory of inheritance. So chromosomal theory of inheritance was first time proposed by scientist Sutton and Boveri. এই থিওরিটা সবথেকে প্রথম যারা দিলেন তারা ছিলেন বিজ্ঞানী সাটন and Boveri, রাইট? এবং এই জায়গা থেকে তারা দুজনে মিলে বিভিন্ন রকম মেটেরিয়ালের উপর, এক্সপেরিমেন্টাল মেটেরিয়ালের উপর কাজ করার সময় তারা নির্দিষ্ট কিছু কনসেপ্ট দিলেন যাদেরকে একসাথে আমরা বলছি ক্রোমোজোমাল বেসিস অফ ইনহেরিটেন্স, or it is also known as parallelism between the chromosome and the Mendelian factor. তো এখানকার ফার্স্ট পয়েন্ট অনুযায়ী আমরা একটুখানি লিখবো এটা, কারণ আমি যে 5টা বা 4টে স্টেটমেন্ট বলবো সেই স্টেটমেন্ট গুলো তোদের কোয়েশ্চেন পেপারে স্টেটমেন্ট ওয়াইজ থাকে। এই 4টে স্টেটমেন্ট খুব ভালো করে ওয়ার্ড টু ওয়ার্ড যেন মনে থাকে। নাম্বার 1, like the hereditary trait, the chromosome retain their number, structure and individuality throughout the life of an organism, and from generation to generation, the two neither get lost nor mixed up, they behave as unit, এই পয়েন্টটা নিশ্চয়ই বুঝতে পারছিস। আমার হিউম্যান বডির ক্রোমোসোম নাম্বার 46, তো এই ক্রোমোসোম নাম্বার 46টা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন একই থাকবে, সেখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এটাকেই আমরা বলছি ওর হেরিডিটারি ক্যারেক্টারের মতোই কিন্তু ও একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে ক্যারি করছে। সেকেন্ড পয়েন্ট, লেখ both chromosome as well as gene occurs in pair in the somatic or diploid cell, full stop. The two allele of a gene pair are located on the homologous site on the homologous chromosome, ঠিক আছে? তো তার মানে আমার এই জায়গা থেকে ধর হিউম্যান বডির রেসপেক্টে যদি আমি বলি আমার এই 2n = 46 ক্রোমোসোম, এবং এই 46 ক্রোমোসোম মানেই তোরা বলছিস 23 পেয়ার্স। তো এই যে 23 পেয়ার্স, অর্থাৎ এদের মধ্যে কিছু ক্রোমোসোম, এই 23 জোড়া ক্রোমোসোমের কিছু স্ট্রাকচার আছে যারা কিনা স্ট্রাকচারালি একদম সেম। তাহলে আমি এখানে এরকম এই কার্ভটাও এরকম ভাবেই করলাম সেই কারণে। তো এই ক্রোমোসোম গুলোর মধ্যে এই যে লোকাস ছিল, তার মধ্যে যে অ্যালিল গুলো ছিল সেগুলো সবসময় পেয়ার হিসাবেই থাকবে। ওই কারণেই তোরা লিখেছিলিস ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল আর স্মল ডাব্লিউ। এবং যখন তারা গ্যামেট ফর্ম করছে তখন তার মধ্যে থেকে এক একটা পেয়ার থেকে এক একটা অ্যালিল মুভ করে।
রাইট? সো তার মানে এই যে গ্যামেট সেখানে এসে আলটিমেটলি ম্যাটারনাল ক্রোমোজোমের গ্যামেট and প্যাটার্নাল ক্রোমোজোমের গ্যামেট মিক্স আপ হবে এবং দে রেস্টোর দ্যাট ডিপ্লয়েড স্টেট। থার্ড পয়েন্ট খাতায় লেখ, a gamete contains only one type of chromosome of a type and only one of the two allele of the trait. A gamete contain only one chromosome of a type. একটা গ্যামেটের মধ্যে 46টা তো থাকছে না, 23টা থাকছে, তাই তো? অফ এ টাইপ হলো, সেটা ম্যাটারনাল হলে ম্যাটারনাল টাইপ, প্যাটার্নাল হলে প্যাটার্নাল টাইপ, and only one of the two allele of a trait. ক্যাপিটাল এ দুটো অ্যালিল ছিল, গ্যামেটে একটা অ্যালিল যাচ্ছে ক্যাপিটাল এ। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, হেটেরোজাইগাসের ক্ষেত্রে ক্যাপিটাল এ স্মল এ একটা গ্যামেটে যে কোনো একটা অ্যালিল থাকবে, এই পয়েন্টটা সেটা ডিনোট করছে, ঠিক আছে? অনলি ওয়ান টাইপ, ওই কারণেই বলছে দেখ, রাইট? ফোর্থ পয়েন্ট, the paired condition of the both chromosome, the paired condition of both the chromosome as well as Mendelian factor is restored during fertilization. Is restored during fertilization. হয়েছে? সো তার মানে ওই যে হ্যাঁ মেন্ডেলিয়ান ফ্যাক্টর, তার কারণ মেন্ডেল তো ওটাকে ফ্যাক্টর বলেছিলেন, ফ্যাক্টর টার্মটাকে রিপ্লেস করেছিলেন কে? জোহানসন, তিনি জিন বলেছিলেন। তো সাটন এন্ড বোভারি তো সেই সময়কার, তারা তো মেন্ডেলের কাজটাকেই ফলো করেছিলেন, তাই নয় কি? এবং পরবর্তীকালে তোর এই যে জিন টার্মটা কোন সালে দেওয়া হয়েছিল জানিস? ইয়েস, ভেরি গুড। সাটন এন্ড বোভারির এই থিওরি দেবার অনেক বছর বাদে 1909 সায়েন্টিস্ট জোহানসন মেন্ডেলিয়ান ফ্যাক্টরকে জিন বললেন। তাই এখানে আমরা এই ক্রোমোজোমাল থিওরিতে মেন্ডেলিয়ান ফ্যাক্টর কথাটাই লিখছি। হয়েছে তো? সো তাহলে দেখ, এই জায়গা থেকে এই এক্সপেরিমেন্টাল সাটন এন্ড বোভারির এই থিওরিকে এক্সপেরিমেন্টালি যিনি প্রুফ করেছিলেন তিনি হলেন সায়েন্টিস্ট টি.এইচ. মর্গ্যান। এবং তোরা জানিস তিনি থমাস হান্ট মর্গ্যান, তিনি যেহেতু এক্সপেরিমেন্টালি এটাকে প্রুফ করে দেখিয়েছিলেন, তাই is considered as the father of experimental genetics. T.H. Morgan, Thomas Hunt Morgan is known as father of experimental genetics. Father of experimental genetics. Clear? তো এবার আমাদের এই যে থমাস হান্ট মর্গ্যান, তিনি তার এক্সপেরিমেন্টের জন্য ড্রোসোফিলাকে সিলেক্ট করেছিলেন, তার এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল ড্রোসোফিলা। তো এবার একটা খুব পেটেন্ট কোয়েশ্চেন দিয়ে দেয় যে এই যে ড্রোসোফিলা, তাকেই কেন সিলেক্ট করা হলো? সেই মটর গাছ কেন মেন্ডেল সিলেক্ট করেছিলেন, আর মর্গ্যান কেন ড্রোসোফিলাকে সিলেক্ট করলেন? নাম্বার 1, তোদের বইগুলোতে আছেই, তোরা জানিস, এখানে লেখার দরকার নেই। এদের লাইফ স্প্যান খুব অল্প দিনের, সুতরাং এরাও খুব অল্প সময়ের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল প্রডিউস করতে পারে। সেকেন্ড পয়েন্ট, আচ্ছা এদের লাইফ স্প্যানটা মোটামুটি কত দিনেরটা একটু জেনে রাখবি। কতদিন বলতো? ইট ইজ অ্যাবাউট 2 উইকস, মোটে 2 সপ্তাহ এরা বাঁচে, রাইট? এবং এদের একবার মেটিং এর মাধ্যমে দে প্রডিউস থাউজেন্ডস অফ অফস্প্রিং। সুতরাং এত অল্প সময় এত বেশি সংখ্যক
অপত্য জনু তৈরি করছে, সুতরাং আমরা ভ্যারিয়েশনকে খুব ভালো করে স্টাডি করতে পারবো। এনসিইআরটি তে রয়েছে, দেখতে পাবি। থার্ড পয়েন্ট হিসাবে তিনি বলেছিলেন যে ফিমেল আর মেল ইজিলি ডিস্টিংগুইশেবল। একটা ফিমেল বডিকে তুই মানে কি করে দেখে চিনতে পারবি তার বডি বেশ বড় সাইজের এবং একটা ওভিপোজিটর থাকে। ওভিপোজিটর মানে কি? এগ লেইং স্ট্রাকচার, যেটা দিয়ে ওরা ডিমটা পারছে। ফিমেল বডিতে এটা থাকবেই, এটা দেখা মানে তুই চিনতে পারবি। তার মানে সেক্সুয়াল ডাইমরফিজম ইজ ভেরি মাচ ক্লিয়ার, তাই না? অ্যান্ড ফোর্থ পয়েন্ট হিসাবে দেখ সেখানে চলে আসছে আমাদের এদের যে বডির ক্রোমোসোম নাম্বার সেটাও কিন্তু খুবই কম। দে কন্টেন অনলি 4 pairs of chromosome। তাহলে 4 পেয়ার মানে টোটাল আমার 8টা ক্রোমোসোম। আর এই 8টা ক্রোমোসোমকে স্টাডি করা তো অবভিয়াসলি ইজি। আর তাই মর্গ্যান কিন্তু এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল হিসাবে ড্রোসোফিলাকে সিলেক্ট করলেন। এবং সেই জায়গা থেকে যখন তারা এই কাজগুলো করা শুরু করলেন, তারা ফার্স্ট টাইম একটা কনসেপ্ট পেলেন which is known as linkage। তার মানে T.H. Morgan during his experiment proposed the concept of linkage, right? মর্গ্যান এই লিঙ্কেজকে বলেন দিস ইজ দ্য এক্সেপশন অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল। ওই যে দেখ মেন্ডেল যখন কাজ করেছিলেন তিনি যে সূত্রগুলো দিয়েছিলেন, ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা অলওয়েজ বলে থাকি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট স্বাধীন বিন্যাসের সূত্র ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল। এবং সেইটাই এক্সপেরিমেন্টালি যিনি প্রুফ করলেন তিনি হলেন মর্গ্যান। এন্ড ফর দ্যাট তিনি এটাকে লিঙ্কেজ নাম দিলেন। তিনি কি বললেন একটু দেখে নিই। তিনি বললেন এটা যদি আমার একটা ক্রোমোজোম হয় তাহলে এই ক্রোমোজোমের ওপর বসে রয়েছে লোকাস, এই ক্রোমোজোমের ওপর বসে রয়েছে নির্দিষ্ট লোকাস, রাইট? এবং এই লোকাসের মধ্যেই রয়েছে আমার জিনগুলো। তো যে দুটো লোকাস কাছাকাছি রয়েছে তাদের মধ্যে অ্যাফিনিটি অনেক বেশি, whereas যে লোকাসগুলো দূরে রয়েছে তাদের মধ্যে অ্যাফিনিটি কম, তাই না? এবং সেই হিসাবে আমি যদি বলি আমার এই ডায়াগ্রামে this is a locus 1, this is locus 2, locus 3, locus 4. Obviously locus 1 and 2 are very closely related, but locus 1 এর সাথে যদি আমি locus 4 কে কনসিডার করি সেটা অনেক দূরে রয়েছে। তাহলে তুই তোর ক্লাসরুমে তোর পাশে যে বন্ধুটা বসতো তার সাথে তোর বেশি ফ্রেন্ডশিপ ছিল, এখানেও তাই। লোকাস 1 এ থাকা জিনের সাথে লোকাস 2 এ থাকা জিনের অ্যাফিনিটি অনেক বেশি as they are closely related। কিন্তু লোকাস 1 এর সাথে লোকাস 4 এ থাকা যে জিন they are distantly related, তারা দূরে রয়েছে। সুতরাং যখনই ক্রসিং ওভার হবে, সেই মনে আছে ক্লাস 11 এর সেল ডিভিশন, তাহলে সেখানে লোকাস 1 লোকাস 2 কে ছাড়তে চাইবে না, বাট লোকাস 4 সে কিন্তু বেরিয়ে যেতে পারবে। লোকাস 1 এর রেসপেক্টে কিন্তু আমি বলছি, কেউ কিন্তু সাইমালটেনিয়াসলি 3 আর 4 কে কনসিডার করিস না। সো লিঙ্কেজ হচ্ছে এই ফেনোমেনা, দ্য টেন্ডেন্সি অফ ইনহেরিটেন্স অফ লিঙ্কড জিন from one generation to the next generation. Please write down. Linkage defined as the tendency of two genes of the same chromosome to remain together in the process of inheritance।
বলো। And the genes which are closely associated, and the genes which are closely associated are known as linked gene. ঠিক আছে, তো তাহলে এই জায়গা থেকে আমরা এই লিঙ্কড জিনের সাথে সাথে আরো একটা জিনিস শিখবো, দ্যাট ইজ লিঙ্কেজ গ্রুপ। লিঙ্কেজ গ্রুপ, লিঙ্কেজ গ্রুপ কাকে বলবি? the haploid set of chromosome of an organism। ঠিক, তাহলে চট করে একটা পয়েন্ট লেখ, লিঙ্কেজ গ্রুপ। it represent all the gene present on a chromosome which gets inherited as a group, It represents all the gene present on a chromosome which get inherited as a group. That means during meiosis, they move as a unit, rather than independently. Full stop. The existence of linkage group is the reason that some trait do not comply with Mendel's independent assortment principle. Full stop. The number of linkage group is equal to haploid number of chromosome. Clear? তাহলে আমাদের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ কত হবে তুহিন? আমাদের লিঙ্কেজ গ্রুপ কি রে? It is 23, right? The number of linkage group in human 23. The number of linkage group in the human male. Number of linkage group in human male. Doipan says 22. Then amar question ta বোঝা যাচ্ছে, number of linkage group in human male কত? 22. দৈপান বলছে 22, আমরা সবাই accept করব 22। শান আন্দাজে ঢিল মারলো, and এটাই সঠিক, it is 24. Yes, please remember human যদি শুধুমাত্র হিউম্যান যদি বলা থাকে সেখানে আমরা 23 লিখবো, বাট আমার কোয়েশ্চেন পেপারে যদি হিউম্যান মেল কথাটা থাকে অপশন এ তে থাকবে 23, অপশন বি তে থাকবে 24, 22 হোয়াটএভার। আমরা 99% স্টুডেন্ট 23 কে মার্ক করে আসি, 22 কে করি না কখনোই।
বাট হিউম্যান মেল থাকলে পরে দ্য আনসার উইল বি 24। এই পয়েন্টটা কিন্তু মাথায় পুরো ঢুকিয়ে নেই। এন্ড কেন 24? হিউম্যান মেল শোজ X and Y to the different allosome। ঠিক আছে, মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? অনলাইনে যারা আছিস, হিউম্যান, শুধু হিউম্যান বললে পরে 23 লিখবি, হিউম্যান মেল বললে পরে 24। আর তোদের কোয়েশ্চেনে হিউম্যান মেলটাই দেয়, 23 হবে। ঢেরস। হ্যাপ্লয়েড মানে হচ্ছে তোর অর্ধেক সংখ্যক, 2n হচ্ছে ডিপ্লয়েড, তাহলে তার হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েডটাকে কেন? তার কারণ হচ্ছে তোর গ্যামেট কন্টেন্স হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম। মেল গ্যামেট হ্যাপ্লয়েড, ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড। এবার এই দুটো হ্যাপ্লয়েড মিলে তো রেস্টোর করছে তোর 2n কন্ডিশনটাকে। আচ্ছা, এবার মাই নেক্সট কোয়েশ্চেন, ফর পাইসাম স্যাটিভাম হোয়াট উইল বি দ্য লিঙ্কেজ গ্রুপ? Yes, it is 7. ঝটঝট করে লিখে নে। পাইসাম স্যাটিভাম 7। Second one, Oryza sativa. Oryza sativa. Our scientific name? Dhan, rice. Oryza sativa. What will be the linkage group, Ninoy? Twelve. For 2n is equal to 24, linkage group হবে 12. Drosophila. এইমাত্রই বলেছিলাম 4 pairs of chromosome, 8টা ক্রোমোসোম, তার মানে এখানে হবে 4। ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে এই জায়গা থেকে কিন্তু এইগুলো আমরা মনে রেখে দেব। তো এবার দেখ আমাদের চলে যাব সেক্স ডিটারমিনেশন। তাহলে লিঙ্কেজ কাকে বলে? লিঙ্কেজের এই গ্রুপ, এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন থাকবে। সো নেক্সট উই মুভ টু সেক্স ডিটারমিনেশন। তো সেক্স ডিটারমিনেশন আমরা নামটা শুনেই বুঝতে পারছি না, যে প্রসেসে আমরা কোন একটা ইন্ডিভিজুয়াল, যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে, তার সেক্স কি হবে, whether it is মেল অর ফিমেল, তাকে ডিটারমাইন করব, তাকেই আমরা বলছি সেক্স ডিটারমিনেশন প্রসেস। এন্ড এই ক্ষেত্রে এই সেক্স ডিটারমিনেশনকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। প্রোগ্যামিক sex determination, progamic sex determination. The second one, syngamic sex determination, and postgamic sex determination. হলো? তাহলে প্রথমটাকে তোরা বলছিস প্রোগ্যামিক সেক্স ডিটারমিনেশন। প্রো মানে কি? আগে, বিফোর ফার্টিলাইজেশন, নিষেকের আগেই যদি সেক্স ডিটারমাইন্ড হয়ে যায়, তখন তাকেই তোরা বলবি প্রোগ্যামিক সেক্স ডিটারমিনেশন। তাহলে ওখানে কি লিখে রাখবো? if sex determination take place before fertilization, if sex determination take place before fertilization, then it is called progamic sex determination. The best example is Drosophila. তোরা মনে কর আনফার্টিলাইজড এগ আমরা বলেছিলাম that produce male one, তাই না? হ্যাঁ হ্যাঁ, সরি, হানিবি আমি বলতে যাচ্ছিলাম। তো ওই যে হানিবির ক্ষেত্রে আনফার্টিলাইজড এগ যেটা, সেটাই ওখানে মেল প্রজনী প্রডিউস করছে। সিনগ্যামিক কখন বলবি? না যখন ফার্টিলাইজেশনের সময় সেক্স ডিটারমাইন্ড হবে, তখন তাদেরকেই তোরা বলবি সিনগ্যামি। হিউম্যান বডি কামস আন্ডার সিনগ্যামি। ক্লিয়ার? হিউম্যান বডি কামস আন্ডার সিনগ্যামি। সেখানে আমরা জানি ডিউরিং ফার্টিলাইজেশন যদি স্পার্ম এক্স ক্রোমোজোম কন্টেনিং
হয় তাহলে সেটা হবে গার্ল চাইল্ড, বা যদি সে ওয়াই ক্রোমোজোমকে ক্যারি করে তখন সেটাই হবে মেল বয়। তাহলে সিনগ্যামিকের এক্সাম্পল এটা হয়ে গেল। এবার দেখ আমরা বলছি পোস্ট গ্যামিক। পোস্ট গ্যামিক কি? ফার্টিলাইজেশন হয়ে গেছে, আফটার ফার্টিলাইজেশন যদি সেক্স ডিটারমাইন্ড হয় তখন তাদেরকেই তোরা বলবি পোস্ট গ্যামিক। দ্য বেস্ট এক্সাম্পল এইখানে ড্রোসোফিলা। ঠিক আছে, তার কারণ ড্রোসোফিলার একটা থিওরি আমি পড়াবো, সে জেনিক ব্যালেন্স থিওরি। সেই থিওরির মাধ্যমে তোরা বুঝতে পারবি। সেখানে এক্স ওয়াই বোথ ক্রোমোজোমস আর দেয়ার, বাট ওয়াই ক্রোমোজোমের সেক্স ডিটারমিনেশনে কোনো ভূমিকা নেই। তো এবার আবারও দেখ এই সেক্স ডিটারমিনেশনকে আমরা আবার ডিভাইড করছি, এবং সেই ক্ষেত্রে দুটো ভাগে ডিভাইড করছি, হোমোমরফিক and heteromorphic. Homomorphic and heteromorphic. তো heteromorphic কাকে বলবি না? যেই ক্ষেত্রে দুটো ইন্ডিভিজুয়াল, যে ক্ষেত্রে দুটো ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট গ্যামেটের দ্বারা। আজকে এই যে হিউম্যান বডির যে মেল বডি, তার ওই স্পার্ম আইদার এক্স ক্রোমোজোম ক্যারি করেছে অথবা ওয়াই ক্রোমোজোম ক্যারি করেছে, বাট স্পার্ম গুলো দেখতে তো সেম এখানে, কিন্তু তাদের ক্রোমোজোমাল ক্যারেক্টারের রেসপেক্টে কি হয়ে গেছে, তারা আলাদা, আইদার একটা এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোম। এন্ড দ্যাটস ওয়াই হেটেরোমরফিক কে তখন আমরা বলছি হেটেরোগ্যামেটিক অলসো। তাহলে হিউম্যান মেল আর অলওয়েজ হেটেরোগ্যামেটিক, তাই না? বাট হোমোমরফিক আর হোমোগ্যামেটিক কাকে বলবি? যদি সেম টাইপের ক্রোমোজোমও ক্যারি করে তখন তাদেরকেই তোরা বলছিস হোমোগ্যামেটিক। হিউম্যান বডির যে ওভাম, সে কিন্তু দুটোই এক্স ক্রোমোজোম ক্যারি করেছিল, এবং তাই দুটো ওভাম কে আমরা বলছি হোমোগ্যামেটিক কন্ডিশন। সো এবার তাহলে এই যে আমাদের সেক্স ডিটারমিনেশন, সেই সেক্স ডিটারমিনেশন পার্টিকুলার কিছু থিওরি ফলো করে, এন্ড সেই থিওরি গুলো এবার আমরা স্টাডি করব। তো ফার্স্ট আমরা লিখে নিই কি কি থিওরি এখানে আমরা আজকে করব। নাম্বার 1, লেখ chromosomal mechanism of sex determination. Chromosomal mechanism of sex determination. Number 2, non-allosomic genetic sex determination. Non-allosomic genetic sex determination or fertility factor in bacteria. Number 3, genic balance theory. Number 3, genic, G-E-N-I-C, genic balance theory. Number 4, environmental mechanism of sex determination. Environmental mechanism of sex determination. এই প্রত্যেকটা থিওরিকেই আমরা এক্সপ্লেন করব। নাম্বার 1 ছিল chromosomal mechanism of sex determination, আমি আবার রিপিট করে দিচ্ছি। সেকেন্ড ওয়ান non-allosomic sex determination or fertility factor. থার্ড ওয়ান genic balance mechanism, and fourth one environmental sex determination.